ভোটের ঘন্টা বেজে গেছে, মোটামুটি সব পক্ষই মাঠে নেমে পড়েছে, বাকি আর কেউ নেই। এবং সবার আগে এক্ষেত্রে কিন্তু বিজেপি নেমেছিল। সেই অর্থে প্রার্থী তালিকার প্রথম ভাগটা প্রকাশ করার দিক দিয়ে হয়তো তারা তৃণমূল বা অন্যান্য দলের থেকে হয়তো এগিয়ে আছে, এরকম একটা পরিস্থিতি। এবং যে তালিকাগুলো এখন অবধি পাওয়া গেছে, বিজেপিরও দুটো তালিকা পাওয়া গেছে, বামেদের দুটো তালিকা পাওয়া গেছে, তৃণমূলের তো পুরো তালিকাই পাওয়া গেছে। এই তালিকার থেকে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, মোটামুটি কেউই, বিশেষ করে তৃণমূল এবং বিজেপি, কেউই নিজেদের কোনো রকম তাস আস্তিনের মধ্যে লুকিয়ে রাখেনি। সব যা যা নিজেদের শক্তির জায়গা ছিল, যা যা অস্ত্র ছিল, সব উজাড় করে ব্যবহার করে দিচ্ছে এই ভোটে। দেখে মনে হচ্ছে একদম পুরো এসপার নয় ওসপার এরকম একটা লড়াইয়ে সবাই নামছেন। একটা নাম খুঁজে পাচ্ছিলাম না এই লড়াইয়ের মধ্যে, যিনি এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, শ্রী সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং আপনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তার থেকেও বড় কথা, মানে এগুলো তো সব ঠিক আছে, সত্যিই তো মানে সবাইকে যেখানে পাওয়া যাচ্ছে, যেখানে দিলীপ ঘোষকে শুদ্ধ ফিরিয়ে নিয়ে এসে প্রার্থী করে দেওয়া হলো, আপনাকে কেন দেখা গেল না এই লড়াইটায়? দেখুন, এবার আমরা নীতিগতভাবে সাংসদ যারা আছেন তাদেরকে লড়াবো না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। এবং তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয় যে যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে তো নিজের কোর্টে খেলতে হবে, প্লাস অন্য কোর্টে গিয়েও খেলতে হবে। আমার হাতে অপশান থাকছে, আমি সব কোর্টে গিয়ে খেলতে পারবো, তো খারাপ তো কিছু নেই না। সেদিক থেকে তো একদম ঠিকঠাক আর কি। আপনার নিজের যদি এতে মানসিক শান্তি থাকে তাহলে কিছু বলার নেই, কিন্তু এরকম একটা মানে টান টান লড়াই এবার তো অন্যান্য বারগুলোর থেকে একটু আলাদা লড়াই, আপনার কি মনে হচ্ছে? একদম। এবার ইস্পার বা উস্পার, যাকে আপনিই বললেন, আপনার শব্দ ধার নিয়েই বলি, এবার রাজনৈতিকভাবে ইস্পার বা উস্পার হবে। মানে হয় আমরা ক্ষমতায় আসব, এবং তার সাথে আসব বলতে আমরা হয় বলবো না, আমি প্রায় 100%-এর উপরে আমি আশাবাদী, এবং আমার বিশ্বাস মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস সরকারের উপরে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রিসেন্টলি বিশেষ করে যে বক্তব্যগুলো একজন মুখ্যমন্ত্রী হয়ে দিয়েছেন, 1 সেকেন্ডের ধমকি দিচ্ছেন উনি, বলছেন যারা বিজেপিকে ভোট দেবেন তারা পরে পস্তাবেন। এই যে পাড়ার গুন্ডা সুলভ আচরণ, মানুষ আর নিচ্ছে না। এবং মানুষ নিচ্ছেন না, মানুষ বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে ধীর স্থির, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যিনি ভাববেন যে আগামী 50 বছর পর পশ্চিমবঙ্গের যুবকদের জন্য আমি কি করব, পশ্চিমবঙ্গ কোথায় যাবে, কৃষিতে আমরা কোথায় যাব। এই রকম একজন উদাসীন মুখ্যমন্ত্রী, যার কাছে একটাই টার্গেট যে তার ভাইপোকে কিভাবে সেটেল করতে হবে। যে প্রার্থী তালিকাটা দুদলই করেছেন আর কি, সেই অর্থে সেই চমক টমক প্রচুর ফিল্ম স্টার বা ওরকম সেই অর্থে তারকা, যাদের দেখে মনে হচ্ছিল রাজনীতির নিজের গ্ল্যামার কিছু কম পড়ে গেছে, আকর্ষণী শক্তি কিছু কম পড়ে গেছে রাজনৈতিক নেতাদের, যার জন্য বাইরের থেকে এরকম আলাদা করে যারা নিজেদের মুখের জোরে একটা দর্শক টানতে পারবেন বা লোককে টানতে পারবেন, এদের ভিড় খুব বেশি, এটা তো আমরা দেখেছি। এইবার একটু অন্যরকম মনে হচ্ছে নাকি? দেখুন, আমি তো বলবো যা হচ্ছে রাজনীতির জন্য ভালো হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম প্রার্থী তালিকায় যদি দেখেন, আমাদের নিজেদের কর্মীরা, নিজেদের নেতৃত্ব যারা, তারাই দাঁড়িয়েছেন। অন্য দল থেকে যারা এসেছেন তারা অনেকটা, যারা আগে এসেছেন পার্টির জন্য কিছু করেছেন, তারা দাঁড়িয়েছেন। এসেই কেউ টিকিট পেয়ে যাননি, এবং সমাজের একজন বিশিষ্টজন পেয়েছেন, ডিজি র্যাঙ্কের একজন পুলিশ অফিসার ডক্টর রাজেশ কুমার, তাকে আমরা দাঁড় করিয়েছি। কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব এরকম নয়তো লাইনে ছিল না, কারণ তৃণমূল তো 4 জন মন্ত্রী সহ প্রায় অনেক 70 জনের উপরে বিধায়কের, 76 জন যদি আমি ভুল না হয়ে থাকি, বিধায়কের টিকিট 74 জন, হ্যাঁ 74 জনের টিকিট কেটেছে, তার মধ্যে 4 জন মন্ত্রী, তো সব তো লাইন দিয়ে আছে আমাদের দিকে, কিন্তু আমরা তো নিইনি। মানে এই জন্যই কি আপনারা, এটা কিন্তু অনেকের ধারণা আছে, এই যে প্রথম তালিকাটা সবার আগে দেওয়ার পরেও একটা তালিকা ধরে রেখে দিয়েছিলেন, সেটা কি এটা মাথায় রেখে যে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করবে, বহু লোক তারা দুঃখিত হয়ে যাবেন, দমবন্ধ হয়ে যাবে, তারা আপনাদের দরজায় নক করতে পারেন, এটা ভেবে? একদমই না। আমি রাজ্য সভাপতি যখন ছিলাম তখনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা পচা আলু নেব না। তৃণমূল কংগ্রেস কাউকে বাদ দিয়ে দেবে বা যার বিরুদ্ধে কোনো দুর্নীতির খুব বড় অভিযোগ আছে, সেই রকম কাউকে আমরা নেব না। এই ক্ষেত্রে বলুন তো, যে আমরা তো অতীতে দেখেছি
প্রয়োজনে আপনার ফ্লাইটে করেও প্রচুর লোককে উড়িয়ে নিয়ে গিয়ে জয়েন করিয়েছেন, লাভের লাভ হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনারা এই যারা আপনার কর্মী আপনি বলছেন, যারা লড়াই করেছেন, যারা ইতিমধ্যেই সিরিয়াস রাজনীতিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের উপর এবারে ভরসা করা, এটা কি আপনার মনে হচ্ছে যে অতীতে যেটা হয়েছিল সেটা ভুল ছিল? দেখুন, আমি ভুল ঠিক বলবো না, সময় অনুসারে সমস্ত কিছু ভুল বা ঠিক হয়। 21 সালের যে বিজেপি ছিল আর এখনকার যে বিজেপি, দুটোর মধ্যে পার্থক্য আছে। 21-এ বিজেপির অত নেতা ছিল না, এস্টাবলিশ নেতৃত্ব করতে সময় লাগে। স্বাভাবিকভাবে বিজেপি বাড়তে শুরু করেছে কবে? 19 থেকে তো বাড়তে শুরু করেছে। তাহলে আপনার হাতে সময় কী ছিল? প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, 19 সাল আপনি জিতলেন, 20 আমি একটা বছর ধরে 20, 21, তো 2 বছরে আপনি নেতৃত্ব এস্টাবলিশ করবেন 294টি বিধানসভাতে, তো সম্ভব নয়, লজিক্যাল নয়। সেজন্য সময় লেগেছে। আমরা পরের 5 বছর লড়াই করেছি। এই 5 বছরে আমরা লোকসভা নির্বাচন লড়েছি, আমরা 38% ভোট ধরে রাখতে পেরেছি, বাকিটা কমে গেছে, 39 থেকে একটু কমে গেছে, আমরা 21-এর তুলনায় বেড়েছি আমরা। তো সব মিলিয়ে মোটামুটি আমরা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ভোট, যেটা 38 এখন আপনারা স্বাবলম্বী। এখন আমাদের কাছে প্রত্যেক সিটে দাঁড়ানোর মতো নাম আছে। অন্ততপক্ষে যে সিটগুলো আমরা জিততে চাই বা জিততে পারি আর কি, সেই সিটগুলোতে প্রত্যেকটি সিটে কোনোটিতে আমার জানা নেই যে 10টার কম অ্যাপ্লিকেশান পড়েছে। আপনাদের দল যখন প্রাথমিকভাবে শুরু করলো, ধরুন আজ থেকে, যদি এই বছরের প্রস্তুতিটা আমি ধরছি 5 বছর আগে থেকে শুরু করেছে যদি ধরি আর কি, বা লাস্ট যে লোকসভা ইলেকশন ধরতে পারেন আপনি, আমি পরে এক্সপ্লেন করছি কেন হয়। প্রত্যেকটা ধাপে তখন প্রাথমিকভাবে একটাই বক্তব্য সবার কাছ থেকে উঠে আসছিল, বিশেষ করে কারুর কাছ থেকে বেশি করে উঠে আসছিল, মুসলিম ভোটটা চাই না। আপনি একটু আগে বলছিলেন যে সিটগুলোয় আমাদের জেতার সম্ভাবনা আছে সেখানটায় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, যে কথাটা বললেন, কিছু আসনে তার মানে আপনারা ধরে রাখছেন যে আপনাদের জেতার সম্ভাবনা নেই, কিন্তু সেটা কি এই জন্য যে মুসলিম ভোটটা এখনও আপনারা চান না বা পাবেন না নিশ্চিত আপনারা? প্রথমে আপনাকে কারেক্ট করি, আমরা চাই না কোনোদিনও বলিনি, আমরা বলেছি আমরা পাই না। কেউ বলেছিলেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্টির অথেন্টিক লাইন হচ্ছে আমরা পাই না, আমরা গোটা দেশেই পাই না, কিছু লোক দেয়, এটাও অস্বীকার করি না। আমি আমার লোকসভাতে 2-3 হাজার এবারও পেয়েছি। সে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দিয়েছেন, তারা দেখেছেন যে বিজেপিকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যরা অনেক বেশি সাম্প্রদায়িক। মানে যারা বলেছিলেন যে চাই না, তারা অথেন্টিক বক্তা ছিলেন না। পার্টির লাইন তো পার্টির প্রেসিডেন্টের মুখ দিয়ে বেরোয়। ঠিক। আমাদের প্রেসিডেন্ট কি বলছেন, আমাদের বর্তমান প্রেসিডেন্টও বলছেন যে তারা নরেন্দ্র মোদীর কনসেপ্টে আমরা বিশ্বাস করি। মুসলিম যুবকদের এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার থাকবে, মোদিজির বক্তব্য সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস। আমরা সেই লাইনে চলি। যাদের কথা আপনি বলছেন তারাও পরবর্তী সময় নিজেদের বক্তব্যকে একদম স্থাপিত করেছে যে আমরা চাই না বলিনি, আমরা পাই না। আমাদের দুঃখ এটা, পায় না। যে দেয় না তার কি করার আছে? আমাকে তো সবার পছন্দ হবে তা তো হতে পারে না। আজকের দিনে রাজনৈতিক নেতারা, সে মুখ্যমন্ত্রী হোক বা আপনারাই হোক, সবাই খুব খুল্লা হিন্দু মুসলমান এ সমস্ত করছেন, এবং আপনি যে জায়গাটায় বললেন যে কিছু 1 সেকেন্ডের বক্তব্য, সেগুলো সবকটাই কতটা রাজনৈতিকভাবে ঠিক ভুল সে তো পরের কথা, কিন্তু সামাজিকভাবে কতটা ঠিক ভুল সেটা বোধহয় একটা মানে নিজেদেরও বোঝার বা ভাবার জায়গা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি সত্যি ওই একটা সংখ্যক আসনকে পুরোপুরি ছেড়ে রেখে লড়তে পারবেন? দেখুন, আমরা ছাড়ি তো নি কোথাও, আমাদের ক্যান্ডিডেট দিয়েছি, তারা লড়ছেন। দেখুন, যেটা বাস্তবিকতা সেটাকে মানা ভালো। বাঙালি বহু বছর ধরে ওই কাকের মতো আমরা করে এসেছি। শুনেছি কাক নাকি চোখ বন্ধ করে কোনো কিছু লুকোই, পরে নিজেই খুঁজে পায় না কোথায় রেখেছে। বাঙালিও তাই হয়েছে। আপনি ইতিহাস ভুলে যাবেন, আপনাকে ইতিহাস মাফ করে দেবে, অত সোজা। বাঙালি 10 কোটি যদি হয়, 5 কোটির উপরে তো বাঙাল। যদিও জানি না কোনো অথেন্টিক তথ্য আছে কিনা, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ বুদ্ধিতে বলে বাঙাল কারা? আমার পূর্বপুরুষ বাঙাল, আপনার ঘটি কিনা বাঙাল হয় বাঙাল। আমরা কেন এসেছিলাম পশ্চিমবঙ্গে পালিয়ে? সবুজ সাথী সাইকেল পাবো বলে এসেছিলাম, না নরেন্দ্র মোদীর আয়ুষ্মান কার্ড পাবো বলে এসেছিলাম? ধর্ম রক্ষার জন্য পালিয়ে এসেছি। এ তো ঐতিহাসিক সত্য, কেন আমি ডিনাই করব? ওপারে অর্থাৎ পূর্ব পাকিস্তানে আমার ধর্ম সংস্কৃতি রক্ষা করতে পারছিলাম না, মেয়ের বোনের মায়ের ইজ্জত রক্ষা করতে পারছিলাম না, সেই জন্য পালিয়ে এসেছি। এবং আমি বলছি, আমি তো পালাইনি, আমার ঠাকুরদা এপারে চলে আসতে বাধ্য হয়েছিলেন 1947-এ। আমি বড় হওয়ার সময় দেখেছি
আমার স্কুলে, আমি যেহেতু সীমান্তবর্তী জেলায় মানুষ হয়েছি, কলকাতার যারা মানুষ হয়েছে তারা জানে না এটা, যারা তাদের জন্য বলছি, আমার নিজের চোখে দেখা প্রতি বছর কিছু না কিছু ছেলে এসে আমাদের সাথে ক্লাসে নতুনভাবে ভর্তি হতো। এই অনুপ্রবেশের বিষয়টাকে মাথায় রেখে 2002 সালে এসআইআর হয়েছিল, কেউ জানতো না, খুব একটা কারোর মাথাতেও নেই। আমি সেদিন খুঁজতে খুঁজতে দেখছিলাম যে হয়তো হাতে লেখা কতগুলো চিরকুট দিয়ে গেছিলো, সেগুলো আমাদের রাখা ছিল, এখনও আছে বাড়িতে। কিন্তু এইবারের এসআইআরটাকে কেন্দ্র করে যে পরিমাণ একটা অদ্ভুত লড়াই বলবো, এবং নির্বাচন কমিশনকে একেবারে একটা পক্ষ করে দেওয়া, তার সঙ্গে একটা সোজা সাপটা লড়াইয়ে চলে যাওয়া, সংঘাতে চলে যাওয়া, এটা আপনাদের সঙ্গে হওয়ার কথা ছিল। তার সঙ্গে নির্বাচন কমিশনকে জুড়ে দিয়ে মোটামুটি বিজেপি এবং নির্বাচন কমিশন এক, এটা মমতা ব্যানার্জি বহুবার বলেছে। এই আবহে এসআইআরটা কি এবারের গেম চেঞ্জার হতে চলেছে? দেখুন, গেম চেঞ্জার কি হবে, আমার মনে হয় সবথেকে বড় গেম চেঞ্জার হচ্ছে মানুষ। আর আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এবং নির্বাচন কমিশনকে এক করে দিয়েছে, নিজেরাই তো সুপ্রিম কোর্টে দৌড়ে গেছিলেন। এখন সুপ্রিম কোর্ট তো নন্দলাল করে দিচ্ছে দুগালে তালি দিয়ে দিয়ে, সুপ্রিম কোর্টই তো বলছে। গতকাল অবজারভেশন দেখেছেন তো, গত যে শুনানি হয়েছে তাতে কি বলছে, যে আমাদের সংবিধান প্রণেতারা ভাবতে পারেননি যে এই ধরনের কোনো সিচুয়েশন হতে পারে, সেটা সংবিধানে লেখা নেই যে কী হবে এরকম হলে। মানে এমন একটি সাংবিধানিক সংকট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার অফিসাররা তৈরি করে দিয়েছেন। এটা দেশের সামনে চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ভারতবর্ষের সংবিধানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন জায়গায় যাবে? আজকে এসআইআরের বিরোধিতা কেন হচ্ছে? এসআইআরের বিরোধিতা একটা কারণেই হচ্ছে, যে বৃহত্তর চক্রান্ত চলছে। অনেকে তাকে বলে বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্ত, কেউ বলে মোগলস্তান বানানোর চক্রান্ত, এক একটা নামে বলা হয়। এবং এর মূল কনসেপ্ট যেটা, তাকে বলা হচ্ছে গজওয়ায়ে হিন্দ, অর্থাৎ হিন্দকে জিততে হবে। হিন্দকে সম্পূর্ণ, হিন্দ মানে হিন্দুস্তান বা ভারত যাই বলুন না কেন, তার পুরো ধর্মান্তকরণ করতে হবে, তাকে জিততে হবে, এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এবং তাদেরকে আমাদের কিছু রাজনৈতিক দল সামান্য কয়েক বছরের স্বার্থের জন্য, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলবল যদি সফল হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ধরে নিলাম অভিষেক ব্যানার্জি, তারা জিতলেন, অভিষেক ব্যানার্জি। এইটা ধরুন আপনাদের জন্য কি একটা চাপ না? এই জন্য বলছি, অসংখ্য সাধারণ মানুষ তারা আতিপাতি করে কাগজপত্র, নিজেদের আইডেন্টিটি খুঁজেছেন। দেখুন, কারোর নাগরিকত্ব প্রমাণ করার দরকার হলে তাকে প্রমাণপত্র দিতে হবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু যে মুহূর্তে অসংখ্য মানুষ যাদের বাড়িতে ভালো করে হয়তো থাকার জায়গা নেই, মাথার উপর চাল নেই, তারা কাগজপত্র কোথায় রাখবেন? সেই সমস্ত লোকগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার এই যে অনিশ্চয়তাটা, এটা নির্বাচনে আপনাদের ব্যাকফায়ার করতে পারে কি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা তাদেরকে একটা কথাই বলবো, আপনার অনিশ্চয়তা হয়েছে সাময়িক অনিশ্চয়তা। এটা যদি না হয় 30 বছর পর আপনি কোথায় যাবেন এখান থেকে তারা খেয়ে? সেই অনিশ্চয়তা ভেবে দেখেছেন একবারও? বাংলাদেশ থেকে তো এপারে এসছি, এবার এখানে যে মুখ্যমন্ত্রী বলছেন ওনারা না থাকলে নাকি 1 সেকেন্ডের মধ্যে একটি সম্প্রদায় সব গণ্ডগোল করে দেবে, 12টা না 13টা বাজিয়ে দেবে। তো যদি অন্য সম্প্রদায়, মুখ্যমন্ত্রী বলছেন মানে নিশ্চয়ই তার বক্তব্যের কোনো না কোনো তো ওয়েট আছে, নিশ্চয়ই তার কাছে কোনো ইনপুট আছে। আমরা বলছি এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচবেন কি করে, যে 1 সেকেন্ডে আপনার 13টা বাজিয়ে দেবে, তখন কোন কাগজ খুঁজবেন, কোন লক্ষ্মীর ভাণ্ডার নেবেন, কোন সবুজ সাথী নেবেন, কোন স্বাস্থ্যসাথী নিয়ে দৌড়বেন, কোথায় পালাবেন? মহারাষ্ট্র, গুজরাট? বাঙালি যাবে কোথায়? নাকি বাঙালি হিন্দু শুধুমাত্র খুঁজে পাওয়া যাবে প্রবাসে ঘরকন্যা দেখবেন? আপনার কথার মধ্যে একটা শব্দবন্ধ ছিল সাংবিধানিক সংকট। এটা কিন্তু এই মুহূর্তে প্রচুর বেশি করে আলোচনার মধ্যে আছে, যে এই নির্বাচন কমিশন গোটা বিষয়টাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এসআইআরটাকে, এবং সেটা প্রচ্ছন্নভাবে আপনাদের উদ্দেশ্য সাধনের জন্য। কারণ আপনাদের নেতারা বহু বছর ধরে বলে আসছেন জরুরি অবস্থা হোক, রাষ্ট্রপতি শাসন হোক। তো সেটা করলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল এরা একটা শহীদের মর্যাদা পেয়ে যেতেন। এই জন্য হয়তো দিল্লির থেকে কেন্দ্রীয় বিজেপি কোনো সময় তাতে সায় দেয়নি। আমি রাষ্ট্রপতি শাসনের পক্ষে কোনো সময় নেই, কিন্তু কেউ তো আপনাদের ছিলেন, পরিস্থিতি তৈরি হয়েছিল এরকম। কিন্তু আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন। এবং এই যে ইডির ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকাতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ইডি বাধা দিত না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ইলেকশনটা বেডে শুয়ে চালাতেন। বেড নিয়ে যেত,
নিয়ে গিয়ে উনি ভাষণ দিতেন, যেমন গতবার হুইল চেয়ারে দিয়েছিলেন, এবার তাই করতেন। ওনার প্ল্যানটা সাকসেসফুল হয়নি। কিন্তু এটা তো অনেক লোক বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাহস দেখিয়েছিলেন, একমাত্র উনি এইভাবে কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সিগুলো এগুলোর সঙ্গে লড়তে পারে। এটা কোনো সাহস নয়, এটা সংবিধানকে অবজ্ঞা করা, সংবিধানকে না মানা, আইনকে না মানা। ধরা যাক এই যে এসআইআরে এখনও বকেয়া নামগুলো রয়েছে, এটা একটা বড় লোকজনের মধ্যে কিন্তু এই আলোচনাটা চলছে, যেহেতু হয়তো অনেক মানুষের মনের মধ্যে এটা ঢুকে গেছে বা রাজনৈতিক প্রচারে যেহেতু নির্বাচন কমিশন চলে এসছে, তার লক্ষ্যবস্তু হয়ে গেছে, তো মানুষজন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে এই যেরমভাবে চলছে, যদি আলটিমেটলি ওই 7ই মের মধ্যে গোটা ব্যাপারটা না হয়, ঠিক সময় ভোট না হয়, একটা সাংবিধানিক সংকট তৈরি হবে, তখন যথারীতি রাষ্ট্রপতি শাসন হবে এবং যেটা আপনারা চাইতেন যে সেই রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোটটা হবে। এই প্রচারটা আপনাদের জন্য কতটা সুখকর, বা এটা আপনারা সত্যিই চান কিনা? দেখুন, যারা প্রচার করছে তাদের প্রচারের কি বেস আমার জানা নেই। পুরো বিষয়টি কোর্টে কে নিয়ে গেছে? সুপ্রিম কোর্টে তো আমরা নিয়ে যাইনি, সুপ্রিম কোর্টে নিয়ে গেছে তৃণমূল। এখন পুরো ম্যাটারটা সাবজুডিস আছে, অর্থাৎ বিচারাধীন আছে। বিচার ব্যবস্থা যা বলবে সেই মতো হবে, এখানে আমাদেরও কিছু বলার নেই। না, আপনার ব্যক্তিগত মত কি এরকম কোনো পরিস্থিতি হতে পারে? আমার মনে হয় না এই ধরনের কোনো পরিস্থিতি হবে। যে স্পিডে এগোচ্ছে, ভোটের আগের দিন পর্যন্ত বলেছেন আদালতের একটি অবজারভেশন এসছে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অবশ্য দেখুন, সেটারও তো দরকার নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে সুপার এমার্জেন্সি চলছে। এখন যেটা চলছে, যেভাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই যে মুহূর্তে কমিশনের হাতে ক্ষমতা গেছে, পরপর 5 দিনে মোটামুটি 40-এর ওপর অফিসারকে, 43 আরও প্রিসাইজলি যতদূর মনে পড়ছে আমার, তাদের শুধু যে মানে তাদের সরানো হয়েছে তা না, অনেককে তো আইপিএসদের তো সরাসরি এ রাজ্য থেকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে মমতা ব্যানার্জি বলছিলেন যাকেই নিয়ে আসবেন সেই আমার অফিসার, তো সেই যাদের সরানো হচ্ছে তার সেই অফিসাররা যাতে এ রাজ্যে না থাকেন, তাদের জন্য তাদের অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। কিছু অফিসার এই ধরনের ট্রিটমেন্টেরই যোগ্য, যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী হিসেবে বানিয়ে ফেলেছে। তাদের এরকম করার কথা ছিল, কোনো রাজ্যে হয় না। কংগ্রেস শাসিত রাজ্য এরকম হয় না। আমাদের বিরোধী কংগ্রেস বা কেরল আছে, পুলিশের মতো থাকে। বিশেষ করে কমসে কম যারা সেন্ট্রাল সার্ভিসের ইউপিএসসি দিয়ে যারা আসেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সিস্টেম তৈরি করেছে, এই ধরনের ইউপিএসসি অফিসার যারা আর কি, অর্থাৎ যারা সেন্ট্রাল ক্যাডার, ইউপিএসসি, আইএস এবং আইপিএস এবং অন্যান্যরা, তাদেরকে দুর্নীতি করার, যারা তার ক্লোজ অফিসার, তাদেরকে দুর্নীতি করার একটা, মানে যাদের সরিয়ে দেওয়া হচ্ছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত কিনা সে তো তদন্ত হবে, কিন্তু মূল বিষয় তারা বায়াসড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে এদের বিরুদ্ধে যাদের সরানো হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে। বায়াসনেস আছে, আমি এটা বলছি। তদন্ত করা যেতে পারে, তদন্ত করলে অনেকে ধরা পড়বে। আপনি বলুন না, এখন জানা যাচ্ছে 2024 সালের 30% সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিল, বাদবাকি অ্যাক্টিভ ছিল না। সকালে 1 ঘন্টা হয়েছে বন্ধ, শেষে 1 ঘন্টা হয়েছে। তো এই সমস্ত ডিএম যারা ছিলেন সেখানে ডিউটিতে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত না? কেন করেছিলেন তারা? বিনা স্বার্থে, হয় ভয়ে করেছিলেন, না হয় প্রলোভনে করেছিলেন, বা কারো ইনস্ট্রাকশনে করেছিলেন। নির্বাচন কমিশনে এই যে যাদের সরিয়ে দিয়েছেন, এই সরানোর ফলে আপনাদের কতটা সুবিধা হবে? সুবিধা অসুবিধার বিষয় নেই, আমরা চাই নিরপেক্ষ ভোট হোক। নিরপেক্ষ ভোট হওয়ার পর জনতা জনার্দন শেষ কথা বলবে। তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অরাজক শাসনকে আরও কিছুদিন কন্টিনিউ করতে চান, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আরও কিছুটা পেছনে যাব, অসুবিধা নেই, তারপরে বিজেপি এসে টেনে তুলবে। মানে সেই জায়গাটা থাকা দরকার। আপনারা তো বলেন যে নিরপেক্ষ ভোট হলে আপনারা নিশ্চিন্তে জিতবেন। দেখুন, যে পরিস্থিতি দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 47,000 ভোট উড়ে গেল বা উবে গেল বলা ভালো। তো কী পরিস্থিতি বুঝতে পারছেন তো? আমার কাছে একটা তথ্য এসেছিল যে গত লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে হারানোর জন্য 40,000 ভোট প্ল্যানফুলি ফেক ভোটিং করানো হয়েছে, নাহলে ওই সিট আমরা জিততাম। 40,000 ভোট তৃণমূলে ফেক ভোটিং হয়েছে, এবার হবে না। এবারে যে দুই ফেজে, মানে অনেক দিন পর আমরা দেখছি দুটো মাত্র ফেজ, এত কম ফেজে বাংলায় ভোট হচ্ছে, এবং সেটাও আপনার একদম সব শেষে, বাকি রাজ্যগুলোর পরের দিকে একদম, যে সবার ওখান থেকে হয়তো পুলিশ আসবে বা পর্যবেক্ষক আসবে, আমরা জানি না। এইটাকে আপনারা কীভাবে দেখছেন? এটা আপনাদের সুবিধে না অসুবিধে? দেখুন, আমার মনে হয় যে ভোট লেন্দি হওয়ার থেকে কম সময়ে হয়ে যাওয়া ভালো।
দুটো ফেজ বা তিনটে ফেজ, এর থেকে বেশি ফেজে হলে অসুবিধা হয়। এবং আমাদের ভালোর থেকে বড় কথা, সমস্ত রাজনৈতিক দল এটাই চেয়েছিল যে কম ফেজে হোক। গতবার তো 7 ফেজে সম্ভবত হয়েছিল 21-এ, যতদূর মনে করতে পারছি আমি। তো 7 ফেজে হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তখন গলা তাড়িয়ে চিৎকার করেছে, বাংলাকে অপমান করা হচ্ছে, অন্যান্য জায়গায় 2 ফেজে 3 ফেজে, এখানে 7 ফেজে হচ্ছে। তখন 7 ফেজ চাইতেন কেন বা চেয়েছিলেন কেন? আপনারা তো তখন বেশি। দেখুন, phase আমাদের চাইতেন। একটাই দাবি, আমাদের দাবি আপনি 7 ফেজে করুন, 2 ফেজে করুন বা 1 ফেজে করুন, কিন্তু পুরো নির্বাচন, ইচ অ্যান্ড এভরি বুথ শুড বি কভার্ড বাই সেন্ট্রাল ফোর্সেস। সেন্ট্রাল ফোর্স ছাড়া এখানে ভোট সম্ভব নয়, এবং প্রোঅ্যাক্টিভ সেন্ট্রাল ফোর্সেস দরকার। আপনি এতগুলো ইলেকশন দেখলেন, আপনি নিজেও সাংসদ, এখানে এতদিন দায়িত্বে ছিলেন। এবার আমরা যে জায়গাটা বারবার দেখেছি যে বাংলার নির্বাচনটা গোটা ভারতের থেকে আলাদা হয়ে গেছে, কোথাও কোনো রকম হিংসা হয় না, এখানে রক্তের ছড়াছড়ি থাকে। এবারের ইলেকশনটা ব্যতিক্রম হতে পারে কি? মানে এটা আমাদের সাধারণ আমি মানুষের এক্সপেক্ট করবো ব্যতিক্রম হবে। এবং আমি দেখুন, বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় একজন মুখ্যমন্ত্রী হিসেবে এটা তো সম্ভবত উনি যেটা এক্সপেক্ট করছেন যে উনি জিতে আসবেন, আমি যদি সেটাকেই সত্যি ধরে নিই, তাহলে উনি শেষবারের মতো জিতে আসবেন, হারলেও শেষবার। এরপরে ওনার আর বয়স নেই, বয়স থাকবেন আশা করি, উনিও আর পারবেন না। ওনার শারীরিক যা আমার কাছে যা খবর আছে, স্থিতি তো খুব ভালো নেই, সুস্থ থাকুন, আমি সেটা আশা করব। ওনার তো কমসে কম একবার চেষ্টা করা উচিত যে আমি জীবদ্দশায় বাংলাকে তো একটা কিছু সিগনিফিক্যান্ট কিছু দিয়ে যায়। কি লিখবে ইতিহাস আমার সম্পর্কে? আমি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলাম, এটা ইতিহাস লিখবে? আমি একটাও শিল্প আনতে পারিনি। আমি বাংলাকে চাল উৎপাদনে 19-20 থেকে 1 নাম্বার থেকে শুরু করে ধান উৎপাদনে এখন আমরা 4র্থতম স্থানে। রিসেন্টলি নীতি আয়োগের ফিসকাল হেলথ অর্থাৎ আর্থিক স্বাস্থ্য রাজ্যগুলোর বেরিয়েছে, 17তম স্থানে আমরা। এফডিআই গোটা দেশে 100 টাকা হলে আমাদের এখানে 0.66 পয়সা বা 0.66 টাকা, সরি পয়সা বলে ভুল হচ্ছে অঙ্কের হিসেবে, 0.066 টাকা, অর্থাৎ 66 পয়সা ইনভেস্টমেন্ট হয়েছে। মহারাষ্ট্রে কত? 32%, অর্থাৎ 100 টাকা গোটা দেশে হলে 32 টাকা মহারাষ্ট্রে, তার থেকে বেশি। মহারাষ্ট্র ফিনান্সিয়াল ক্যাপিটাল, বেশি হবে ধরে নিলাম। গুজরাট ছোট্ট রাজ্য একটি, কিন্তু জিডিপির দিক থেকে কলকাতা কিন্তু এগিয়ে আছে, এই লেটেস্ট রিপোর্টই সেটা বলছে। কিন্তু সেখানে জিডিপি তাহলে ক্রিয়েশন কীভাবে হচ্ছে সেটা ভাবুন। জিডিপি সার্ভিস সেক্টর থেকে হয়তো কিছু ক্রিয়েশন হচ্ছে, কিন্তু এনসিআরবির রিপোর্ট বলছে কলকাতা নিরাপত্তম শহর। অ্যাসিড হামলায় 4র্থ স্থান। আমি উল্টোটাও বলছি আপনাকে, এনসিআরবি কোন ডেটার উপরে করে? কতগুলো এফআইআর হয়েছে? আমাদের রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের যার অন ক্যামেরা স্টেটমেন্ট আছে, পুলিশকে উনি বলছেন আপনারা এফআইআর করার আগে চিন্তা ভাবনা করে এফআইআর করবেন। আমাদের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট আছে, অন্য কোনো মুখ্যমন্ত্রীর ভারতবর্ষের আছে কিনা আমার জানা নেই। এই যে আপনারা সরাসরি মানুষের মধ্যে একটা পরিবর্তনকামী চিন্তাভাবনা দেখে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে দাঁড় করালেন, এটা মাস্টার স্ট্রোক নাকি ডিফেন্সিভ স্ট্রোক? দেখুন, আমি তো মনে করি এটা মাস্টার স্ট্রোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার 10 বার হলেও ভাবতে হবে নিজের এলাকা ছাড়ার জন্য। ভবানীপুর ছাড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে যে তিনি ছাড়বেন কি ছাড়বেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই দলে আর কোনো নেতৃত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ভাইপো আছে, কিন্তু তারটা ক্রিয়েটেড, আইপ্যাক দ্বারা তৈরি করার ফিগার, বেলুন। একটা সুচ ঢুকলে পরেই, আলপিন ঢুকলে পরেই পুরোটাই হাওয়া বেরিয়ে। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো হলো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কেন্দ্রে আটকে রাখার জন্য, নাকি সত্যি জিততে পারবেন বা তাকে একদম বিপক্ষের সেনানেত্রীকে হারিয়ে দেওয়া যাবে, এই চিন্তা না, ভাবনা? এটা ডবল পারপাস। হারবেনই উনি। নন্দীগ্রামে হেরেছেন, যেখানে এত মুসলিম ছিল। তাহলে শুভেন্দু অধিকারী ওই নন্দীগ্রাম সিটটাতেও দাঁড়ালেন কেন? একমাত্র যাকে আপনারা দুটো জায়গায় দাঁড় করিয়েছেন, কি এরকম যে উনি স্যাক্রিফাইস করতে রাজি হয়েছেন নিজেকে এখানে ভবানীপুরে, সেই জন্য একটা সেফ সিট দেওয়া হচ্ছে? আমরা তো ভেবেছিলাম অভিষেক দাঁড়াবে ওখানে, দাঁড়ালো না ভয়ে। আমরা তো ভেবেছিলাম যে নন্দীগ্রামে অভিষেক দাঁড়াবে, অভিষেক সাহসই পেল না। মমতা ব্যানার্জির মতো একটা মুখের বিরুদ্ধে লড়ার জন্য একটা মুখের কি দরকার ছিল না? এই অভাবটা কি অনুভব? দেখুন, আমার যেটা মনে হয় যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হচ্ছে মুখ সর্বস্ব দল, তাদের কোনো প্রিন্সিপাল নেই। কংগ্রেসের একটি আদর্শ আছে, সিপিএমের একটি আদর্শবোধ আছে, তাকে ভিত্তি করে তারা এগোয়। ইদানিং আপনারা সিপিএমকে খুব প্রশংসা করছেন কিন্তু না, না, সবাই, মানে এটা কি ওই প্রশংসা কোথায়? বাম ভোট রামে আসার জন্য? আমি তো গালি দিচ্ছি সম্পূর্ণভাবে। সিপিএম তো তৃণমূলের বি টিম, তাদের আদর্শবোধ আছে। আমি পরের লাইনটাই তো অ্যাড করতে যাচ্ছিলাম, যে সেটা যতটাই ভারত বিরোধী হোক আছে, কিছু তো একটা আছে, নকশালদেরও আছে একটা আদর্শবোধ আছে। সে তারা যতই চেঁচাক চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলে, তবুও আছে। তৃণমূলের কি আছে? কিচ্ছু নেই, স্লোগানের উপর মা মাটি মানুষ, আর জয় বাংলা এখন হয়েছে, এবং তার সাথে একটা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক সেটা মুখ নির্ভর দল। আমাদের দল তো সেরকম দল নয়। আমাদের দল হচ্ছে আদর্শবোধের উপর ভিত্তি করে তৈরি হওয়া দল, ক্যাডার ভিত্তিক দল। আমাদের ক্যাডার তৈরি হয়, বুথ কমিটি থাকে, আমাদের শক্তি কেন্দ্র থাকে, আমাদের জেডপি বলি আমরা, মণ্ডল বলি বাংলায়, জেডপি থাকে, মণ্ডল থাকে, আমাদের বিভাগ আছে, প্রত্যেকটি এরকম স্তর আছে। আমরা সেইভাবে তৈরি হই, তো আমাদের মুখের প্রয়োজন হয় না। আমি উত্তরপ্রদেশের উদাহরণ দেখুন। উত্তরপ্রদেশে যখন আমরা সরকারে এলাম, এমন একজন মুখ্যমন্ত্রী হলেন যার ছবি কোথাও ছিল না। মানে এবারও আপনারা ক্ষমতায় চলে এলে এখন যারা লড়াই করছেন তাদের কাউকে নাও দেখা যেতে পারে। সেটা তো পার্টি ঠিক করবে, পার্টির উপর নির্ভর করে। সব রাজ্যে তো এক ফর্মুলা হয় না, আর অনেক রাজ্যে আমরা মুখ ঘোষণা করে যাই। পার্টি ঠিক করে যে কোথায় আমরা মুখ ঘোষণা করব, কোথায় আমরা মুখ ঘোষণা করব না। ইটস স্ট্র্যাটেজি। আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার নমস্কার। জন্য, এবং আমরা সবাই অপেক্ষা করে থাকবো যে আলটিমেটলি আপনাদের এই খেলায় কে জেতে সেটা দেখার জন্য। জনগণ যাকে জেতাবে সেই জনতা জনার্দন। নমস্কার।